হাই ডিয়ার লার্নার্স, আজকের আমরা ডাব্লিউবিএসএলএসটির ইউনিট ওয়ান অর্থাৎ ফিলোজফিক্যাল ফাউন্ডেশন ইউনিট ওয়ানে যে বুলেট বি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, আমাদের এই সিলেবাসে আছে যে ফিলোজফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বেস অফ কারিকুলাম, প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন, ইভলিউশন অফ মাধ্যমিক অ্যান্ড এইচএস কারিকুলাম অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য লাইট অফ দ্য প্রিন্সিপাল কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন। এই গুটি কয়েক বিষয় কিন্তু আমাদের জানতে হবে। ইতিমধ্যে আমরা চারটে দার্শনিক স্কুল কিভাবে তার শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করছে, তাদের মতে শিক্ষার লক্ষ্য, শিক্ষার উদ্দেশ্য, শিক্ষাদান পদ্ধতি, মেথড, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। আমাদের শিক্ষা মূলত যদি আমরা দেখি যে শিক্ষার ভিত্তি হচ্ছে চার প্রকার। না কি কি? একটা হচ্ছে দার্শনিক ভিত্তি, একটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভিত্তি, একটা হচ্ছে সামাজিক ভিত্তি, আর একটা হচ্ছে ঐতিহাসিক ভিত্তি। এই ভিত্তিগুলো চারটে ভিত্তির উপরে কিন্তু বেশ করে কিন্তু শিক্ষার ভিত্তি কিন্তু গড়ে উঠেছে। আমরা এখানে ইউনিটে দেখব যে ফিলোজফিক্যাল এবং সাইকোলজিক্যাল বেস অফ কারিকুলামের যে ভিত্তি সেটা আমরা জানব। আমরা প্রথমে জেনে নিই একটু যে কারিকুলাম কী বা কোথা থেকে এসছে। দেখো, কারিকুলাম শব্দটি ইংরেজি প্রতিশব্দ, যা ল্যাতিন শব্দ থেকে এসছে, কেউ বলছে কুরিয়ার বা কেউ বলছে কারের শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে রেস কোর্স, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানোর পথ। অর্থাৎ যদি আমরা পাঠ্যক্রম দেখি, একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পাঠ্যক্রম কিন্তু সাহায্য করছে। পাঠ্যক্রম সংক্রান্ত নানা মনোবিদ কিন্তু নানাভাবে পাঠ্যক্রম সম্পর্কে কিন্তু পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছে। প্রথমেই যদি আমরা দেখি হরেনির মতবাদ, তাহলে সেখানে পরিষ্কারভাবে বলছেন হরেনি যে শিক্ষক যা কিছু শেখে তাই হচ্ছে পাঠ্যক্রম। আবার কোনো কোনো জায়গায় যে শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম। অপরদিকে দেখো, ফরওয়েল বলছে পাঠ্যক্রম হলো মানবজাতির সামগ্রিক জ্ঞান ও অভিজ্ঞতার সুসম্বন্ধিত রূপ, বা যে মানব জাতির যে সামগ্রিক জ্ঞান, যে তার অভিজ্ঞতার যে স্বরূপ, তাই হচ্ছে কিন্তু পাঠ্যক্রম। অপরদিকে কিলপ্যাট্রিক পরিষ্কারভাবে জানাচ্ছেন যে পাঠ্যক্রম বাস্তব জীবনের প্রতিফলন ঘটায়। অর্থাৎ কি বলছে, পরিষ্কারভাবে রিয়ালিটির সঙ্গে কিন্তু তিনি পাঠ্যক্রমের সঙ্গে যোগ করার চেষ্টা করছে। অর্থাৎ যদি আমরা দেখি পাঠ্যক্রম সম্পর্কে, তাহলে আমরা কি জানবো যে পাঠ্যক্রম হচ্ছে একটা সামগ্রিক জ্ঞান দিতে কিন্তু, বা সামগ্রিক অভিজ্ঞতার স্বরূপ কিন্তু পাঠ্যক্রম। এবং আমরা সুবিধার্থে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি কি, এই নিয়ে প্রশ্ন হতে পারে। দেখো, যদি আমরা দেখি পাঠ্যক্রম হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ বিষয়, একটা বড় বিষয়, এবং সিলেবাস হচ্ছে আমাদের কাছে বিষয়কেন্দ্রিক। যদি আমরা একটা যদি বইয়ের কথা ধরি, আমাদের যদি এডুকেশানের বইয়ের কথা ধরি, তাহলে এডুকেশনে অনেকগুলো চ্যাপ্টার আছে, শিক্ষণ আছে, শিক্ষণ কৌশল আছে, রাশিবিজ্ঞান আছে, বিভিন্ন কমিশন আছে। এই একটা গোটা বই শিক্ষা বিজ্ঞান, এটা হচ্ছে আমাদের কাছে কারিকুলাম। এবং চ্যাপ্টার যেগুলো আছে, শিক্ষণ একটা চ্যাপ্টার, শিক্ষণ কৌশল, তারপরে রাশিবিজ্ঞান, এই যে একটা একটা চ্যাপ্টার হচ্ছে, এইগুলো কিন্তু সিলেবাস। অর্থাৎ একদিক থেকে পাঠ্যক্রম বড় হয় এবং সিলেবাস ছোট হয়, এবং পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে সিলেবাস। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মসূচি, অভিজ্ঞতা সমষ্টি হচ্ছে পাঠ্যক্রম, এবং সিলেবাস হচ্ছে নির্দিষ্ট বিষয় পাঠ্য বস্তুর একটা তালিকা। তাহলে আমাদের আজকের মুখ্য আলোচনার বিষয় হচ্ছে যে কারিকুলামের বেশ, অর্থাৎ আমরা কারিকুলামের বেশ কটা বেশ এখানে আমরা জানার চেষ্টা করব। প্রধানত চারটি বেশ, যেহেতু শিক্ষার লক্ষ্যকে কেন্দ্র করে, বা ভিত্তি চারটি ভিত্তি, তার মধ্যে পাঠ্যক্রম রিলেটেড কিন্তু আমরা প্রধানত দুটি বেশ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা পাঠ্যক্রম সম্পর্কে যে চারটি বেশ, সেই সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমরা চারটি বেশ সম্পর্কে একটু দেখে নিই কী কী আমাদের আছে। না, দার্শনিক, মনস্তাত্ত্বিক, সামাজিক এবং ঐতিহাসিক। এই দার্শনিক মতবাদ কি আছে? না, ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ, বাস্তববাদ, অস্তিত্ববাদ, এগুলো হচ্ছে আমাদের কাছে কি দার্শনিক মতবাদ। এবং মনস্তাত্ত্বিক মতবাদ কি? না, বুনারের থিওরি, থন্ডাইকের থিওরি, ব্লুমসের থিওরি, গ্যাগনির থিওরি, আশুবেলের থিওরি, এইগুলো হচ্ছে সব মনস্তাত্ত্বিক থিওরি। অর্থাৎ এই দার্শনিক এবং মনস্তাত্ত্বিক কি
কেন আমরা জানবো না? পাঠ্যক্রম নির্মাণ করতে গেলে ভিত্তি হিসেবে এদের কনসেপ্ট আমাদের কিন্তু জানতে হবে। সেই কারণে যদি মনস্তাত্ত্বিক এবং দার্শনিক বিষয় আমাদের পাঠ্যক্রমকে কিভাবে ভিত্তি গড়ে তুলতে সাহায্য করছে তা কিন্তু আমাদের জানতে হবে। এছাড়াও যে শিক্ষার যে ভিত্তিগুলি সেগুলো আছে ঐতিহাসিক এবং সামাজিক, এবং পাঠ্যক্রম নির্মাণের ক্ষেত্রে ভিত্তি হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং সামাজিক ভিত্তি। দেখো, আমরা যদি প্রথমেই চলে এসেছি যে ফিলোজফিক্যাল যদি বেসিস দেখি, তাহলে আমাদের দেখব আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্রাগমাটিজম, যেখানে আইডিয়ালিজম বলছে যে ট্রুথ, বিউটি এবং গুডনেসের বিষয়বস্তু পাঠ্যক্রমের মধ্যে থাকবে, এবং যে বাস্তব জগৎ আছে, বাস্তব জগতের পিছনে একটা জগৎ আছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। সেই আধ্যাত্মিক জগৎকে জানার জন্য যে জ্ঞান, সেটা পাঠ্যক্রমের বিষয়বস্তু হবে। অপরদিকে ন্যাচারালিজম বলছে যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমি ইন্দ্রিয় গ্রাহ্য, সেটাই হচ্ছে আমাদের কাছে পাঠ্যক্রম হবে। অপরদিকে প্রাগমাটিজম বলছে না, অ্যাক্টিভিটি বেস বা লার্নিং বা ডুইং, অর্থাৎ যে সমস্ত অ্যাক্টিভিটি থাকবে, হাতে নাতে কাজ করে কোনো স্কিল শিখবে এবং কর্মের মাধ্যমে বিশেষ করে শিখবে, সেইগুলো পাঠ্যক্রমের বিষয়বস্তু হয়। অপরদিকে মার্কসিজম বলছে কি না, কলকারখানা ভিত্তিক কিছু ট্রেনিং দেওয়া হবে, সেই ট্রেনিংয়ের উপরে নির্ভর করে পাঠ্যক্রমে যে সমস্ত উপযোগী বিষয়, অর্থাৎ লার্নিং বাই ডুইং, বিভিন্ন স্কিল, এই সমস্ত বিষয়ের কথা কিন্তু বলছে। এছাড়াও বাস্তববাদী, প্রয়োগবাদী নানা শিক্ষাবিদ কিন্তু নানাভাবেই তাদের পাঠ্যক্রম এবং শিক্ষার লক্ষ্যকে বিশ্লেষণ করে। যেহেতু আমাদের পাঠ্যক্রমের বিষয়বস্তুতে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ এবং আমাদের মার্ক্সবাদ আছে, তা কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি অল্প। আজকের আমরা জানবো যে মনস্তাত্ত্বিক ভিত্তি কী। এবার যদি দেখো মনস্তাত্ত্বিক ভিত্তি দেখো, তাহলে মনস্তাত্ত্বিক ভিত্তি কী নিয়ে আলোচনা করে না, বেসিক্যালি শিক্ষার্থীর চিন্তার বিষয়, মন, আচরণ, বিহেভিয়ার, আর যেখানে তার ইন্টারেস্ট, মোটিভেশনের, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু সাইকোলজিক্যাল বেসিস কিন্তু কাজ করে। অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, তার চিন্তা, এই সমস্তকে প্রাধান্য দিয়ে কিন্তু পাঠ্যক্রমের বিষয়বস্তু হওয়া উচিত। এবং এই মনস্তাত্ত্বিক সম্পর্কে আলোচনা করতে গিয়ে ব্লুমস, বুনার, থর্নডাইক, গ্যাগনে, তাদের কিন্তু নানা থিওরি দিয়েছে, এবং সেই থিওরি বেসিসে শিক্ষার্থীর বিভিন্ন স্টেজ ওয়াইজ কিন্তু শিক্ষার পাঠ্যক্রম রাখার কথা বলা হয়েছে, এবং অভিজ্ঞতা অর্জনের উপরে কিন্তু গুরুত্ব দিয়েছে। যদি থর্নডাইকে দেখো, প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে, অর্থাৎ শিক্ষার্থী ধীরে ধীরে ট্রাই করবে এবং সে ধীরে ধীরে শিখবে, অর্থাৎ শিক্ষার্থী নিজে নিজে চেষ্টা করার মাধ্যমে কিন্তু তা শিখবে। তার জন্য তিনি বিভিন্ন ল এবং ইফেক্টের কথা বলে, প্রত্যেকটা সূত্র কিভাবে কাজ করছে তা কিন্তু দেখিয়েছে। বুনারের কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসকভারি থিওরি এবং স্পাইরাল কারিকুলামে তিনি দেখাচ্ছেন কি কোন কোন স্টেজে শিক্ষার্থী, প্রত্যেকটা স্টেজে কীভাবে শিক্ষার্থীর পাঠ্যক্রম বিকাশ হয় তার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করেছে। এবং আশুবেল তার মিনিংফুল লার্নিং, অর্থাৎ যে শিক্ষণীয় বিষয়বস্তু হবে সেটা হচ্ছে একবারে কংক্রিট হবে, তো পিওর নলেজ হবে, শিক্ষার্থীর কাছে সেই বিষয়বস্তু কিন্তু উপস্থাপন করতে হবে। এবং গ্যাগনি পরিষ্কারভাবে বলছেন যে পাঠ্যক্রম সিঙ্গেল টু প্রবলেম সলভিং, অর্থাৎ স্টেপ বাই স্টেপ, তার 8টা যে স্টেপ আছে তিনি স্টেপ বাই স্টেপ, অর্থাৎ প্রথমে সিঙ্গেল লার্নিং, তারপরে যদি আমরা দেখি যে তার সিঙ্গেল লার্নিংয়ের পর যে 8টা স্টেপ আছে, একেবারে প্রথম স্টেপ হচ্ছে সিঙ্গেল লার্নিং এবং লাস্ট স্টেজ হচ্ছে প্রবলেম সলভিং। অর্থাৎ প্রথম হচ্ছে শিক্ষার্থী যখন শিখবে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে ধারণা গঠন করবে, তারপরে একেবারে লাস্ট স্টেজ অফ নলেজ, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। আমাদের গ্যাগনির যে 8 রকমের যে স্টেজ আছে, সেই স্টেজ অনুযায়ী কিন্তু পাঠ্যক্রমে নির্মাণের কথা কিন্তু গুরুত্ব আরোপ করেছে। এছাড়াও কিন্তু আমরা মনোবৈজ্ঞানিক এবং দার্শনিক চিন্তাভাবনা সম্পর্কে আমরা যদি দেখি, তাহলে বিশেষ করে মনস্তাত্ত্বিক কারিকুলামে কিন্তু শিক্ষার্থীর আগ্রহ এবং চাহিদার উপরে গুরুত্ব আরোপ করেছে। অবশ্যই আমরা থর্নডাইক, বুনার, আশুবেল এবং গ্যাগনে আমাদের সিলেবাসের প্রত্যেকটা সিলেবাসের টপিকে আছে, আমরা এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। যদি আমরা দেখি যে দর্শন কিভাবে বেস অফ কারিকুলামে বা ভিত্তি হিসেবে কিভাবে সাহায্য করছে, যদি আমরা দেখি যে দর্শন শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, বিষয়বস্তু, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়নের দিকগুলো কি করে
পরিষ্কার একটা ধারণা গঠন করতে কিন্তু দর্শন সাহায্য করে। অর্থাৎ শিক্ষার লক্ষ্য কেমন হবে, শিক্ষাদান পদ্ধতি কেমন হবে, সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু দর্শন একটা গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করে। এবং এই কেমন শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ গঠন হবে এবং কোন কোন আদর্শভিত্তিক মূল্যবোধ গঠন করা হবে, তা পাঠ্যক্রমে কোন কোন বিষয় রাখা হবে তা কিন্তু নির্ধারণ করে দেয় দর্শন। যদি ভাববাদ দর্শন দেখি তাহলে আমরা ইতিমধ্যে আলোচনা করছি ট্রুথ, বিউটি এবং গুডনেস, এবং আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরেও একটা যে বিশ্ব আছে, আধ্যাত্মিক জগৎ আছে, তার উপরে কিন্তু গুরুত্ব দিচ্ছে। তারা পাঠ্যক্রম হিসেবে সাহিত্য, দর্শন, ধর্ম, নৈতিক শিক্ষার উপরে কিন্তু বেশি গুরুত্ব আরোপ করছে। অপরদিকে যদি আমরা নেচারালিজম দেখি তাহলে আমরা সেখানে দেখব যে শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলছি এবং প্রকৃতির কোলে নেগেটিভ এডুকেশনের কথা বলছি। অবশ্য যদি আমরা দেখি 12 থেকে একবারে 15 বছরের পজিটিভ এডুকেশনের কথা বললেও ধরো তুমি যদি এমন হচ্ছে যে একেবারে 1 থেকে 5 বছর বয়সে নেগেটিভ এডুকেশন অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের কোলে এসে শিক্ষার্থী কিন্তু শেখার চেষ্টা করবে এবং শিক্ষার্থী শিখবে একেবারে স্বাধীনভাবে, বিষয়বস্তু কিন্তু জ্ঞান অর্জন করবে প্রাকৃতিক পরিবেশের সংস্পর্শে এসে অভিজ্ঞতার মাধ্যমে, এবং প্রয়োগবাদ বা প্র্যাগমাটিজম বলছে লার্নিং বাই ডুইংয়ের মাধ্যমে শিক্ষা পদ্ধতি হবে এবং বাস্তব জীবনে তাকে সমস্যা দেওয়া হবে, শিক্ষার্থী সেই সমস্যা সমাধানের মাধ্যমে কিন্তু শিখবে। এবং শিক্ষার্থীকে প্রকল্প ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমিক বিষয়গুলো রাখার কথা এখানে পরিষ্কারভাবে বলছে। এছাড়াও কিছু দর্শন সম্প্রদায় যেমন আছে রিয়েলিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, রেশনালিজম, এম্পিরিয়ালিজম, পজিটিভিজম, কনস্ট্রাকটিভিজম। যদি এই দর্শন সম্প্রদায় আমাদের সিলেবাসে নেই, তবুও আমরা এদের ফাউন্ডার কে কে আছে তো বা জনক কে কে আছে আমরা জেনে নেব। যেমন বাস্তববাদের জনক হচ্ছে অ্যারিস্টটল এবং রাসেল, অস্তিত্ববাদের জনক হচ্ছে শাস্ত্রে কিয়ারগার্ড, র্যাশনালিজমের ফাউন্ডার হচ্ছে ডেকার্ত, এম্পিরিয়ালিজম বা অভিজ্ঞতাবাদ এর জনক হচ্ছে লক, পজিটিভিজমের হচ্ছে আগস্ট কম্ত এবং কনস্ট্রাকটিভিজম হচ্ছে পিয়াজে এবং ভাউটগেস্কি। এবং এই পাঠ্যক্রমের কিছু প্রিন্সিপালকে কিন্তু আমাদের জানতে হবে। এই প্রিন্সিপালের বেশ করেই কিন্তু পাঠ্যক্রমের বিষয়বস্তু বা কারিকুলামে সাজানো হয় স্টেপ বাই স্টেপ। অর্থাৎ যেমন ফিলোসফিক্যাল এবং সাইকোলজিক্যাল বেস থাকে, কিন্তু প্রথমে পাঠ্যক্রম তৈরি করতে গেলে কিছু বেশ আমাদের নির্ভর করতে হয় বা প্রিন্সিপালের উপরে নির্ভর করতে হয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন। এবং যদি আমরা দেখি যে পাঠ্যক্রম নির্মাণের ক্ষেত্রে সাইকোলজিক্যাল বেস কী আছে, আমরা ইতিমধ্যে গ্যাগনের থিওরি, বুনারের থিওরি, ব্লুমসের থিওরি আমরা কিন্তু ও তাদের কনসেপ্ট কী দেওয়া আছে পাঠ্যক্রমের সম্পর্কে তা কিন্তু আমরা এটা আলোচনার বিষয় আছে। কিন্তু যদি আমরা সাইকোলজিক্যাল বেস অফ কারিকুলামের দেখি তাহলে আমরা পরিষ্কারভাবে আমরা একটা জায়গায় দিচ্ছি যেখানে মনোবিজ্ঞানিক বলছেন যে শিক্ষার্থীর বয়স, চাহিদা, মানসিক বিকাশ, শেখার ক্ষমতার উপরে ভিত্তি করে পাঠ্যক্রম নির্মাণ করতে হবে। অর্থাৎ প্রধান কী কী ভিত্তি গুরুত্ব দিয়েছে সাইকোলজিক্যাল বা সাইকোলজিস্টগণ, সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা, ব্যক্তিগত পার্থক্যের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং আগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষার কথা বলা হয়েছে এবং শিক্ষা পদ্ধতি অভিজ্ঞতা ভিত্তির কথা বলেছে এবং শিক্ষার্থীর মানসিক পরিপক্কতা অনুযায়ী বিষয়বস্তু নির্বাচন, অর্থাৎ বিভিন্ন স্টেজে কিন্তু পাঠ্যক্রমের কথা পরিষ্কারভাবে বলছেন। এবং এই শিক্ষার্থীর পেশনা এবং আগ্রহের উপরে কিন্তু বেশ করে পাঠ্যক্রম নির্মাণ করতে হবে। আমরা বিভিন্ন থিওরিতে তা পরিষ্কার একটা ধারণা পাবো। নেক্সট আমরা যদি দেখি সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন। দেখব পাঠ্যক্রম তৈরি করতে গেলে যেমন বেশের প্রয়োজন, তেমন পাঠ্যক্রম তৈরি করতে গেলে কিন্তু প্রিন্সিপাল আছে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। কী কী? প্রথম প্রিন্সিপাল হচ্ছে যে সোশ্যাল রিলেভেন্স, আর প্রথম প্রিন্সিপাল হচ্ছে চাইল্ড সেন্টার্ড। অর্থাৎ একেবারে 1, 2, 3 করে যদি দেখি তাহলে প্রথম গুরুত্ব দেওয়া হয় কাকে না, প্রথম গুরুত্ব হয় শিশু কেন্দ্রিকতার নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ চাইল্ড সেন্টারনেস। অর্থাৎ শিক্ষার্থীর বয়স, আগ্রহ, চাহিদা, সামর্থ্য, শিশুর জন্য যেহেতু পাঠ্যক্রম, তাই প্রথমে শিশুকে গুরুত্ব আরোপ করা হয় এবং পাঠ্যক্রমের জন্য শিশু নয়, শিশুর জন্যই পাঠ্যক্রম। এবং যদি দেখি দ্বিতীয় পয়েন্ট, তাহলে কি দেখব না, প্রিন্সিপাল অফ সোশ্যাল রিলেভেন্স।
অর্থাৎ সামাজিক চাহিদা, মূল্যবোধ, সংস্কৃতির উপরে ভিত্তি করে পাঠ্যক্রম নির্মাণ করতে হবে। এবং তৃতীয় হচ্ছে প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে নমনীয়তা থাকবে এবং পরিবর্তন সমাজের সঙ্গে কিন্তু পাঠ্যক্রম বদলাতে থাকবে বিভিন্ন অভিজ্ঞতার সমন্বয় নিয়ে। প্রিন্সিপাল অফ ইউটিলিটি, শিক্ষার্থীরা যা শিখবে জীবনে যেন কাজে লাগে, তাকে হাতে কলমে শিক্ষা দিতে হবে, বিভিন্ন বৃত্তি এবং উপযোগিতামূলক কিন্তু শিক্ষা দিতে হবে। প্রিন্সিপাল অফ কারিকুলাম আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা দেখব যে এক বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের মিল রাখতে হবে, যাতে ভূগোল পড়তে গিয়ে ইতিহাস পড়তে গিয়ে ভূগোলের ম্যাপ, অঙ্কের সাথে বিজ্ঞানের যোগ ইত্যাদি কিন্তু সমন্বয় সাধন করতে হবে। প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি, বিভিন্ন লার্নিং বা ডুইং বা প্রজেক্ট মেথড, ফিল্ড ওয়ার্ক, ভ্রমণ, ল্যাব বিভিন্ন সম্পর্কে কিন্তু অ্যাক্টিভিটিমূলক বিষয় রাখতে হবে। এরপরে কিছু প্রিন্সিপাল অফ কনজারভেশন, অর্থাৎ অতীত, ভালো সাংস্কৃতিক মূল্যবোধ এই সমস্ত কিন্তু যাতে সাংস্কৃতিক এক জন্ম থেকে অপর প্রজন্মের মধ্যে সঞ্চালন করা যায় সেই বিষয়ে কিন্তু গুরুত্ব দিয়ে পাঠ্যক্রমের আমাদের নির্মাণ করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের কাছে, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কাছে কি না ডেমোক্রেটিক ভ্যালুর উপরে গুরুত্ব দিতে হবে এবং শিক্ষার্থীর বিশেষ করে ইন্টারেস্ট বা আগ্রহের উপরে গুরুত্ব দিয়ে কিন্তু পাঠ্যক্রম তৈরি করতে হবে এবং সামগ্রিক বিকাশ যাতে শিশুর হয় তার উপরে গুরুত্ব দিয়ে কিন্তু ধারাবাহিক অগ্রগতির সিকোয়েন্স মেনটেন করে পাঠ্যক্রম নির্মাণ করতে হবে এবং পাঠ্যক্রম হবে ইভ্যালুয়েশন কেমন হবে তা সহজে মূল্যায়ন করা যায় সেই বিষয়ে কিন্তু গুরুত্ব আরোপ করতে এবং সর্বোপরি জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে বা তার নীতি মেনেই কিন্তু পাঠ্যক্রম রচনা করতে হবে। দেখো এরপরে আমাদের আছে সিলেবাসে আছে, দেখো ওয়েস্ট বেঙ্গল এডুকেশন কনসেপ্ট। আমি এই কারণে রেখেছি এই পয়েন্টটা, সেটা হচ্ছে আমরা অলরেডি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আমাদের ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেম পড়তে হবে। সেখানে আমরা যদি দেখি তাহলে সেখানে দেখব যে বর্তমানের সঙ্গে এখনকার শিক্ষা ব্যবস্থা, যেহেতু আমরা 10+12 এতদিন ওয়েস্ট বেঙ্গলে এডুকেশান সিস্টেম ছিল এবং বর্তমানে যেহেতু শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়েছে সেখানে 5+3+4 সেক্ষেত্রে আমরা এই যে পরিকাঠামো যে পরিবর্তন হয়েছে আমরা দুটো পরিকাঠামো নিয়ে কিন্তু আমরা জানবো এবং জানার চেষ্টা করব। যদি দেখো তোমরা একটু দেখতে পাবে সেটা হচ্ছে যে প্রথমে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে প্রাইমারি এডুকেশান, যদি দেখি যে প্রাইমারি এডুকেশানের হচ্ছে সংক্ষিপ্ত নাম WBPE, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান, আর যেটা গড়ের প্রথম হয়েছিল 1975 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি এবং প্রাইমারি যে অ্যাক্ট আছে 1973 খ্রিস্টাব্দে, সেই 73 খ্রিস্টাব্দের অ্যাক্ট অনুযায়ী কিন্তু প্রাথমিক শিক্ষার প্রসারের জন্য কিন্তু এই WBPE কিন্তু গঠন হয় এবং আমরা এই সম্পর্কে আমরা অল্প তথ্য অনেকেরই জানা আছে। বর্তমানে যেহেতু আমরা এই শিক্ষার আন্ডারে সর্বশিক্ষা অভিযান আমরা পরে পরে কীভাবে বিকাশ হয়েছে তা আমরা জেনেছি এবং সেকেন্ডারি এডুকেশন যদি দেখো সেখানে দেখব যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSC এবং এটা গঠন হয়েছিল প্রতিষ্ঠা 1951 সালে হলেও ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে 3 মে এবং 1951 সালে কিন্তু এর বোর্ডরা কিন্তু তৎকালীন সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর তারা কিন্তু উদ্বোধন হয়েছিল এবং পরবর্তীকালে নাম পরিবর্তন হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্টের দ্বারা 1964 সালে, সেটা 1963 সালে তার বর্তমান নাম কিন্তু WBBSE নামে পরিচিত হয়। এবং আমরা যদি দেখি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি HS আমরা দেখি তাহলে আমরা দেখব 3 এপ্রিল 1975 সালে কিন্তু এই কমিশন এই বোর্ড কিন্তু গঠন হয়েছিল, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, যেটা উচ্চশিক্ষা যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু আলোচনা করা হয়, সেটা নিয়ে কিন্তু আলোচনা করা আছে। এই স্কুলগুলি কিন্তু HS কিন্তু প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটির নামে ছিল, পরবর্তীকালে এটা একটা আলাদা বোর্ড গঠন হয় এবং WBCHSC নামে কন্ডাক্ট হয়। এবং যদি আমরা দেখি এই শিক্ষার আমরা মেন যে আলোচনা বিষয়বস্তু আমাদের কাছে সেটা হচ্ছে কারিকুলাম সম্পর্কে। দেখো আমরা 10+12 যেটা আমরা জেনেছি বা পড়েছি
সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম হচ্ছে উচ্চ মাধ্যমিক যেখানে 2 বছর এবং মাধ্যমিক যেখানে হচ্ছে 10 বছর বয়স পর্যন্ত, সেখানে পাঠ্যক্রম সম্পর্কে আমরা যদি দেখি যে বাধ্যতামূলক এবং মোট বিষয় যদি ছিল বাধ্যতামূলক এবং ঐচ্ছিক কিছু বিষয় ছিল, যেখানে জ্ঞানভিত্তিক, পরীক্ষাভিত্তিক, শিক্ষক কেন্দ্রিক, পাঠ্য বই পুস্তক নির্ভর কিন্তু শিক্ষা ব্যবস্থা আমরা কিন্তু আমাদের মধ্যে গড়ে উঠেছিল। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু এনইপি 2020 আসছে, যেখানে শিক্ষার কাঠামো 5+, 3+, 3+4 হয়। যেখানে দেখো ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল স্টেজ, প্রিপারেটরি স্টেজ, মিডল স্টেজ এবং সেকেন্ডারি স্টেজ। এবং যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখো 5 বছর বয়স পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে কিন্তু কী নামে ডাকছে না ফান্ডামেন্টাল স্টেজ। নেক্সট কি বলছে দেখো, এই ফান্ডামেন্টাল স্টেজের মধ্যে শিক্ষার্থীর কোনোরূপ পরীক্ষা বা এক্সামিনেশনের কথা কিন্তু স্বীকার করেনি। এবং প্রিপারেটরি স্টেজের মধ্যে যদি আমরা দেখি ক্লাস 3 থেকে 5 পর্যন্ত, এখানেও কিন্তু পাঠ্যক্রমে কোনো মূল্যায়নের কথা কিন্তু গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেনি, এবং শিক্ষার্থী শিখবে নিজের অভিজ্ঞতার মাধ্যমে এবং খেলার ছলে শিখবে। এবং মিডল স্টেজ থেকে সেকেন্ডারি স্টেজ কিন্তু এখানে কিন্তু কর্মভিত্তিক শিক্ষা থেকেও এবং শিক্ষার্থীর ইভ্যালুয়েশনের উপরে কিন্তু গুরুত্ব দিয়েছে, অর্থাৎ পরীক্ষা ব্যবস্থার উপরে কিন্তু গুরুত্ব দিয়েছে। দেখো ক্লাস 6 থেকে ভোকেশনাল এডুকেশনের কথাও বলা হয়েছে। এবং আমরা যদি দেখি তাহলে এনইপি 2020 অর্থাৎ 2023-তে তার কারিকুলাম একটা গুরুত্বপূর্ণ ধারণাও দেওয়া হয়েছে। এবং এনইপি 2020-তে পরিষ্কারভাবে বলা হয়েছে, যেখানে দেখাচ্ছে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের উপরে গুরুত্ব দিতে হবে, বহুমুখী এবং নমনীয় পাঠ্যক্রম বিষয়বস্তু থাকবে, দক্ষতা ভিত্তিক শিক্ষা থাকবে, অভিজ্ঞতা এবং কর্মভিত্তিক শিক্ষার কথা কিন্তু গুরুত্ব আরোপ করেছে। অপরদিকে মাতৃভাষা এবং স্থানীয় ভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার কথা বলেছে, এবং শিক্ষায় সম সুযোগের কথা বলা হয়েছে, অর্থাৎ একেবারে সবাইকে কিন্তু শিক্ষার এক ছাতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই এনইপি 2020 কারিকুলামের মধ্যে মূল যে সমস্ত বিষয়বস্তুটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে এনসিএ 2023-তে তার কারিকুলাম একটা ফ্রেমওয়ার্ক, পরিষ্কার একটা ধারণা দেখিয়েছেন, যেখানে শিক্ষার্থীর মূল্যায়ন সিবিএর মাধ্যমে হবে, অর্থাৎ কম্পিটেন্সি বেসড অফ ইভ্যালুয়েশনের মাধ্যমে কিন্তু হবে, অর্থাৎ কম্পিটেন্সি বেসডের ধারাবাহিক মূল্যায়নের কথা কিন্তু গুরুত্ব আরোপ করেছে। এবং ক্লাস 11 এবং 12-এ যেটা আমরা বর্তমানে প্রচলিত হচ্ছে, সেখানে সেমিস্টার সিস্টেমের চালুর কথা বলা হয়েছে, অর্থাৎ আগে পরীক্ষা 11-এ একটা পরীক্ষা হতো এবং 12-এর একটা পরীক্ষা হতো, সেখানে সেই পরীক্ষা ব্যবস্থা কিন্তু 4টি ভাবে বিভক্ত করে, অর্থাৎ সেমিস্টার সিস্টেমে কিন্তু শিক্ষা ব্যবস্থার করার কথা বলা হয়েছে। এবং ভোকেশনাল এডুকেশন কিন্তু 6 বছর, অর্থাৎ ক্লাস 6 থেকেই কিন্তু ভোকেশনাল ট্রেনিংয়ের কথা এখানে বলছি। এবং শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশন করার কথা বলেছেন, এবং পাঠ্যক্রমে যে সমস্ত বিষয় থাকবে রিসেন্ট ট্রেন্ড বিষয়বস্তুগুলো থাকবে, সেখানে থাকবে ভ্যালু এডুকেশন, ইথিক্স, কনস্টিটিউশনাল ভ্যালু, এনভায়রনমেন্টাল এডুকেশন, এই সমস্ত বিষয়বস্তু কিন্তু আমাদের পাঠ্যক্রমে বিষয়বস্তু থাকবে, অর্থাৎ ক্লাস 11 এবং মাধ্যমিক এবং এইচএসের মধ্যে এই সমস্ত পাঠ্যক্রমের বিষয়বস্তু কিন্তু থাকবে। ইতিমধ্যে ক্লাস 11 এবং 12-এর পাঠ্যক্রম সম্পর্কে আমাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষা ব্যবস্থা, যেমন 100 মার্কের পরীক্ষা হবে, মূল্যায়ন যদি দেখা যায়, সেখানে কিন্তু পাঠ্যক্রমের সঙ্গে পাঠ্যক্রমের উপরে কিন্তু যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলো আমরা কিন্তু অলরেডি জেনেছি, যে বিভিন্ন পলিসি অনুযায়ী আমরা বিভিন্ন কি বোর্ড গঠন হয়েছে তা কিন্তু আমরা জেনেছি। কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে এনইপি 2020-র উপরে কিন্তু গুরুত্ব দিয়েছে, আমরা জানব। এবং ইতিমধ্যে আমার পাঠ্যক্রম আমরা আলোচনা করতে গিয়ে যদি দেখি যে বিভিন্ন ধরনের পাঠ্যক্রম হয়ে থাকে। কী কী পাঠ্যক্রম হয়ে থাকে? লিখিত পাঠ্যক্রম, লুকায়িত পাঠ্যক্রম, নেতিবাচক পাঠ্যক্রম, গ্রহণযোগ্যতা পাঠ্যক্রম, নানা ধরনের পাঠ্যক্রম হতে থাকে। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে এই লিখিত পাঠ্যক্রম আর রিটেন পাঠ্যক্রম কি? না, লিখিত পাঠ্যক্রম হচ্ছে পাঠ্যপুস্তক, অর্থাৎ যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো লেখা অবস্থা পাওয়া যায় সেগুলো হচ্ছে, বা সিলেবাস অনুযায়ী লেখা হয়, সেগুলো হচ্ছে লিখিত পাঠ্যক্রম, যেমন হচ্ছে পাঠ্যসূচি, পুস্তক ইত্যাদি। এই লিখিত পাঠ্যক্রমের ফাউন্ডারকে বা এই লিখিত পাঠ্যক্রমের কথা কে বলেছেন? না, যদি দেখি যে রিটেন কারিকুলামের কথা কিন্তু যদি আমরা দেখি তাহলে হচ্ছে ববিট বা আমরা টাইলরের কথা যদি দেখি তাহলে R.W. টাইলর কিন্তু এই লিখিত পাঠ্যক্রমের কথা বলেন। এবং লুকায়িত বা হিডেন কারিকুলাম কি আমাদের কাছে? যদি লুকায়িত পাঠ্যক্রম দেখি তাহলে হিডেন কারিকুলাম হচ্ছে আমাদের কাছে যে সমস্ত পাঠ্যক্রম লিখিত অবস্থা না থাকলেও আমাদের দৈনন্দিন জীবনে প্রায় আমাদের অনুসরণ করতে হয়, সেগুলো হচ্ছে আমাদের কাছে কি লুকায়িত পাঠ্যক্রম। এই লুকায়িত পাঠ্যক্রম
কি না এই লুকায়িত পাঠ্যক্রম হচ্ছে মূলত আমাদের কাছে প্রত্যক্ষ পরোক্ষভাবে শিক্ষার্থীর সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশে সাধন করে। যেমন ধরো এক্সাম্পল যদি আমরা দিই তাহলে প্রার্থনা, বিভিন্ন মনীষীর জন্মদিন বা কারোর প্রতি শ্রদ্ধা যাপন, এইগুলো হচ্ছে আমাদের কাছে হিডেন কারিকুলামের অংশ। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন মূল্যবোধ গঠনের ক্ষেত্রে কিন্তু এই হিডেন কারিকুলাম কিন্তু সাহায্য করে। নেতিবাচক কারিকুলাম কি না নেতিবাচক কারিকুলাম কি না নেতিবাচক কারিকুলাম হচ্ছে আমাদের কাছে সেই সমস্ত কারিকুলাম, যেই কারিকুলামগুলো হচ্ছে যেগুলো পাঠ্যক্রমে আমাদের কাছে গুরুত্বহীন। অর্থাৎ পাঠ্যক্রমে তো আছে কিন্তু আমরা তা নিয়ে কিন্তু বেশি চর্চা বা আলোচনা করি না, সেটা হচ্ছে আমাদের কাছে নন কারিকুলাম। অর্থাৎ একজন শিক্ষক পাঠ্যক্রমের মধ্যে সমস্ত বিষয়ে না পড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ পড়িয়ে কিছু অগুরুত্বপূর্ণ বা বিষয়বস্তু একটু অ্যাভয়েড করে চলে, যেগুলো তোমার পড়বে না, সেইগুলো হচ্ছে আমাদের কাছে নন কারিকুলামের অংশ। যেমন যৌন শিক্ষা, লিঙ্গ সমতা না শেখানো, ধর্মশিক্ষা ইত্যাদি। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাকসেপ্ট কারিকুলাম। অ্যাকসেপ্ট কারিকুলাম কাকে বলে? না অ্যাকসেপ্ট কারিকুলাম হচ্ছে শিক্ষক যে পাঠ্যক্রম বাস্তবে কার্যকারী করে থাকে, অর্থাৎ যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়াতে হবে শিক্ষককে, সেইগুলো হচ্ছে আমাদের কাছে, অর্থাৎ শিক্ষক কর্তৃক যে সমস্ত বিষয় উপস্থাপিত হয় সেগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাকসেপ্ট কারিকুলাম। আচ্ছা, ই কারিকুলাম বা ইলেকট্রনিক কারিকুলাম কাকে বলে? না ডিজিটালের মাধ্যমে পরিচিত পাঠ্যক্রম। অর্থাৎ কোনো বিষয় বা কোনো টপিক সম্পর্কে আমরা ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে আমরা সেই বিষয় সম্পর্কে যখন জানি, সেটা হচ্ছে আমাদের কাছে ইলেকট্রিক কারিকুলাম। ইন্টিগ্রেটেড কারিকুলাম কি না ইন্টিগ্রেটেড কারিকুলাম বুনার পরিষ্কারভাবে তা দিয়েছেন যে ইন্টিগ্রেটেড হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার সমন্বয়ে পাঠ্যক্রম গড়ে উঠবে। অর্থাৎ বিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থাৎ ফিলোসফি, সোশ্যোলজি, সাইকোলজি সমস্ত বিষয় বেশ করে কিন্তু পাঠ্যক্রম সামগ্রিক জ্ঞান থাকবে, সেটা হচ্ছে আমাদের কাছে ইন্টিগ্রেটেড কারিকুলাম। বিষয় বা সাবজেক্ট কেন্দ্রিক কারিকুলাম কি? বিষয় এবং সাবজেক্ট কেন্দ্রিক কারিকুলাম হচ্ছে যে সমস্ত বিষয়ে এই বিষয় কেন্দ্রিক এবং কেন্দ্রীয় পাঠ্যক্রমের মধ্যে কিন্তু যথেষ্ট মিল রয়েছে। দেখো বিষয় কেন্দ্রিক পাঠ্যক্রম হচ্ছে বাংলা, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা একটা রূপ আছে। সেই যেমন ইতিহাস নিয়ে আলোচনা করবে, জীবনবিজ্ঞানের যে সমস্ত বিষয় সেগুলো নিয়ে আলোচনা, বাংলার বিষয় নিয়ে আলোচনা করবে। এইগুলো হচ্ছে আমাদের কাছে কি না সাবজেক্ট সেন্টার কারিকুলাম। আর অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম কি না অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম হচ্ছে জন ডিউ পরিষ্কারভাবে সেখানে তার কারিকুলামে পরিষ্কারভাবে বলছেন যে কর্মের মাধ্যমে শিখবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে, হাতের কাজের মাধ্যমে কিন্তু বিষয়বস্তু সম্পর্কে শিখবে। এক্সপিরিয়েন্স বেসড কারিকুলাম কি না বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু বিষয়বস্তু শিখবে। অর্থাৎ এক্সপিরিয়েন্স কি কোনো একজন ব্যক্তি পাহাড়ে উঠতে গিয়ে তার কী সমস্যা হয়েছিল, তার কী অভিজ্ঞতা সে বা তার জীবনে চলার পথে তার কী অভিজ্ঞতা অর্জন করেছে, তার একটা ডায়েরি বা বইয়ের আকারে প্রকাশ করাকে বলছে এক্সপিরিয়েন্স বেসড কারিকুলাম। কোর কারিকুলাম কি? কোর কারিকুলাম হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আমরা প্রথমে বলেছি সাবজেক্ট কারিকুলামের সঙ্গে কোর কারিকুলাম বিষয়, অর্থাৎ বাংলার টপিক নিয়ে আলোচনা করবে, ইতিহাসের বিষয়বস্তু ঘেরা নিয়ে আলোচনা করবে ইত্যাদি বিষয়। এবং অবিচ্ছিন্ন বা স্পাইরাল কারিকুলাম কি? অবিচ্ছিন্ন বা স্পাইরাল কারিকুলাম বলতে বোঝায়, এখানে পরিষ্কারভাবে এখানে দেখাচ্ছেন যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা, এই যে পাঠ্যক্রম যখন নির্মাণ করা হবে বা তৈরি করা হবে, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সামঞ্জস্যভাবে ধাপে ধাপে বিষয়বস্তু পুনরাবৃত্তি করে শেখানো। অর্থাৎ প্রাথমিকে কিছু জিনিস শেখানো, মাধ্যমিকে তার নলেজের সঙ্গে বা বিষয়বস্তু কিছুটা অল্প হলেও তার জ্ঞানের সঙ্গে বেশ করে কিন্তু পাঠ্যক্রম নির্মাণ করতে হবে। লাইফ সেন্টার কারিকুলাম কি? স্বাস্থ্য, বিশেষ করে বাস্তব জীবনের সঙ্গে প্রয়োজন ভিত্তিক। অর্থাৎ প্রত্যেক মানুষ, শিক্ষিত ব্যক্তি বা সাধারণ ব্যক্তি, তারা সবসময় মনে করে যে প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে থাকতে হলে মানুষের অসুখ বিসুখ হয়। অর্থাৎ সেক্ষেত্রে একজন ব্যক্তিকে কি করে না বিভিন্ন ওষুধ বা মেডিসিন সম্পর্কে নেচারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু তা অভিজ্ঞতা নিয়ে দেখা, জ্বর হলে আমাদের প্যারাসিটামল দিতে হবে, যেমন খেলতে গিয়ে আঘাত পেলে সেই জায়গাটায় ছিঁড়ে গেলে সেই জায়গাটা আমাকে বিভিন্ন মলম কিংবা তার উপযুক্ত ব্যবস্থা বা ব্যান্ডেজ করতে হবে। এই যে বিষয় সম্পর্কে লাইফ সেন্টারের যে নলেজ, সেগুলো কিন্তু, অর্থাৎ একজন শিক্ষার্থী স্বাস্থ্য, অর্থ ব্যবস্থা এবং পরিবেশ সম্পর্কে নলেজের কথা এখানে পরিষ্কারভাবে বলছি। অর্থাৎ জীবনে চলার পথে এই বিষয়বস্তু সম্পর্কে যে জ্ঞান, সেগুলো পাঠ্যক্রমের কথা বলছে। লার্নার সেন্ট্রিক কারিকুলাম কি বলছে? শিক্ষার্থীর চাহিদা এবং আগ্রহের ভিত্তি করে যে সমস্ত পাঠ্যক্রম তৈরি হবে, বর্তমান শিক্ষার্থীর বা লার্নার সেন্ট্রিক কারিকুলামের উপরে কিন্তু বেশি গুরুত্ব আরোপ করেছে। এই লার্নার সেন্ট্রিক কারিকুলাম তৈরি করতে গেলে শিক্ষার্থীর
মনোবিজ্ঞানের ওপর এবং মনোবিজ্ঞানের সাইকোলজির উপরে ভিত্তি করে, অর্থাৎ শিল্পভিত্তিক এবং সাইকোলজিক্যাল বেসড উপরে ভিত্তি করে পাঠ্যক্রম তৈরি করা। অর্থাৎ যেমন সাইকোলজি, তার উপরে ইকোনমিক্স, তার উপরে যদি দেখি যে অ্যাক্টিভিটি, আইটিআই, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের কিন্তু কথা পরিষ্কারভাবে বলছি। এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কারিকুলাম। এই কারিকুলামগুলো প্রথমত যদি দেখি রিটেন কারিকুলামের হচ্ছে, যদি আমরা দেখি তাহলে ফাউন্ডার হচ্ছে কে না বোবিট এবং টাইলার কিন্তু এই রিটেন কারিকুলামকে যথেষ্ট এগিয়ে নিয়ে যায়। এবং হিডেন কারিকুলামের হচ্ছে ফিলিপস উইলিয়াম জ্যাকসন প্রথম ধারণা দেয়, কিন্তু এছাড়াও মিচেল অ্যাপেল কিন্তু এই যে লুকায়িত পাঠ্যক্রমে কিন্তু এগিয়ে নিয়ে যায়। এবং ইভেন ইলচ বলে একজন ব্যক্তি আছে, সেও কিন্তু হিডেন কারিকুলামকে যথেষ্টভাবে এগিয়ে নিয়ে যায়। এবং নেতিবাচক কারিকুলামের কথা কিন্তু যদি দেখি তাহলে ইলিট ইডাব্লিউ ইসনার কিন্তু পরিষ্কারভাবে তার ধারণা দিয়েছে। এবং বিভিন্ন আমি পাঠ্যক্রম সম্পর্কে যে প্রথম ধারণা দিয়েছি বা ফাউন্ডারকে, তা কিন্তু আমরা যথেষ্টভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে। নেক্সট যদি আমরা দেখি সেটা হচ্ছে কোকারিকুলাম অ্যাক্টিভিটি। আমরা পরবর্তীকালে আমরা আলোচনা করব যে কোকারিকুলাম অ্যাক্টিভিটি কী এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির বিভিন্ন স্টেজ নিয়ে কিন্তু তা আমরা আলোচনা করব। আজকের এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, এবং পরবর্তীকালে তোমরা কি ভিডিও চাইছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। সেই বিষয়ে আমি অবশ্যই বিষয়বস্তু উপস্থাপন করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওয়ে।